বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি ডার্ক কমেডি মুভি যার নাম হলো মারনা মাস। এটি আসলে একটি ছেলের কাহিনী। চলুন বন্ধুরা, এবার এই মুভির পুরো কাহিনীকে জানা যাক। এই মুভিটি শুরু হয় শ্রী কুমার নামক একটি লোকের কাছ থেকে, যে আসলে তো একটি টিচার, কিন্তু সে আসলে একটি বানানা কিলার। এখানে আমরা জানতে পারি শ্রীকুমার অনেক মানুষকেই মেরেছে, কিন্তু এখনো সময় শ্রীকুমার শুধুমাত্র 60 বছরের উপরের মানুষদেরকেই মেরে থাকে। শ্রীকুমার যখন কোনো মানুষকে মেরে থাকে তখন তার মারার প্যাটার্নও খুবই আলাদা হয়ে থাকে। প্রথমে তো সে তাদেরকে খুব খারাপ ভাবেই মারতে থাকে, এরপরেই সে তাদের মুখের মধ্যে কোলাকে ঢুকিয়ে দেয়। এই জন্যই শ্রীকুমার বানানা কিলার নামে খুবই জনপ্রিয়। যেমন ভাবে এই সিরিয়াল কিলারটি অ্যাক্টিভেট হয়েছে, তার ফলে কেরালার মানুষগুলো খুবই ভয় পেয়ে যায়। এখনের সময় পুলিশও এই বানানা কিলারকে ধরতে পারেনি। এরপরে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যে নিজের মেয়ে জেসির জন্য ওয়েট করছিল। কিছু সময় পরেই ওই জায়গার মধ্যে জেসি চলে আসে। তখনই আমরা জানতে পারি যে জেসি আসলে রাতের বেলা প্রত্যেক দিনই এত লেটেই বাড়ি ফেরে। জেসির ঠাকুমা তাকে বোঝাতেও থাকে যে এত রাত পর্যন্ত তোমার বাইরে থাকা উচিত নয়, কারণ শহরের মধ্যে বানানা কিলার এসে গিয়েছে। আগে আমাদেরকে বলা হতে থাকে যে পুলিশ ডিপার্টমেন্ট অজয় রামচন্দ্র নামক একটি পুলিশ অফিসারকে নিয়োগ করেছে এই সিরিয়াল কিলারকে ধরার জন্য, এবং বলা হতে থাকে অজয় রামচন্দ্র খুবই ভয়ানক। তখনই আমরা অজয় রামচন্দ্রনকে দেখতে পাই, যে আসলে একটি সাইকিয়াট্রিস্টের কাছে ছিল। সে আসলে ওই সাইকিয়াট্রিস্টের কাছে বসে খুবই জোরে জোরে কাঁদছিল। আসলে ব্যাপার ছিল এই যে অজয়ের পেট ডগ ফাগরু অনেক দিন থেকেই অদৃশ্য রয়েছে। অজয় নিজের পেটকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু অজয়ের ওয়াইফ এই পেটটির জন্যই ঘর ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এরপরেও অজয়ের কোন রকম ফারাক পড়েনি। সে তো শুধুমাত্র নিজের পেট ডগ ফাগরুকে খুঁজতে চায়। এরপরেই আমরা এসআই টাইগারকে দেখতে পাই, যে আসলে একটি ছেলের উপর সন্দেহ করছিল এবং সে মনে করছিল সেই আসলে সিরিয়াল কিলার। এই জন্যই সে তাকে ধরার জন্য তার ঘরের মধ্যে পৌঁছে যায়। টাইগার এসআই যে ছেলেটিকে ধরার জন্য গিয়েছিল তার নাম হলো ইয়োগ। সে আসলে নিজের এরিয়ার মধ্যে খুবই বেশি জনপ্রিয়। টাইগার এসআই ইয়োগকে নিজের পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে চলে আসে, এবং টাইগার এসআই ইয়োগের উপর এই জন্যই সন্দেহ করছে ইয়োগ আসলে গত 2 মাস ধরে অনেকগুলোই কোলাকে কিনে চলছে। এই জন্যই সবাই মনে করছে সেই আসলে বানানা কিলার। তখনই লিওকের এলাকার একটি মানুষ এসে যায়, এবং সে টাইগার এসআই কে বলতে থাকে লিউক তো আসলে সিরিয়াল কিলার হতেই পারে না। সে তো আসলে ছোটখাটো শুধুমাত্র উল্টো সোজা কাজকে করে থাকে। যেমন সে পুলিশ স্টেশনের মডেলকে ওয়েলেক্সের মধ্যে বিক্রি করতে চেয়েছিল, এমনকি সে অনেকের ক্রোম হিস্ট্রিকেও পাবলিকের মধ্যেই শেয়ার করেও দিয়েছিল। এইরকমই আরো অনেক ধরনের অদ্ভুত কাজকেই করে থাকে লিউ, যেটিকে দেখে পুলিশেরা বুঝতে পেরে যায় যে সিরিয়াল কিলার আসলে এরকম কাজগুলোকে করতে পারে না। এই জন্য সে তাকে ছেড়ে দেয়। লিউকে যখন ছেড়ে দেওয়া হয় তখন আমরা দেখতে পাই যে এখানে অনেক মানুষেরই ভিড় এসে গিয়েছিল, এবং তারা আসলে তাকে সবাই হিরোর মতোই মনে করছিল। এরপরে আমরা আরবি নামক একটি লোককে দেখতে পাই, যে প্রত্যেক বছরের নিজের বাবার পুণ্যতিথিতে পুজো দিয়ে থাকে। আরবি নিজের বাবাকে ছোটবেলাতেই হারিয়ে ফেলেছিল, এই জন্যই সে নিজের বাবাকে খুবই মনে করে, কারণ আরবি কখনোই নিজের বাবার ভালোবাসাকে পায়নি। এমনকি তার ছোটবেলাতেও তার মা মারা গিয়েছিল। আগে আমরা জানতে পারি যে আরবি আসলে একটি বাসের কন্ট্রাক্টর, এবং ওই বাসের ড্রাইভার হলো যতীন, যে সবাইকেই অ্যানাউন্সমেন্ট করে বলছিল 16ই ডিসেম্বর তার নিজের বিয়ে হতে চলেছে, এবং এটি তার 22তম অ্যাটেম্প। এখানে আমরা জানতে পারি জিতিন আসলে 21 বার বিয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ ওই মেয়ের ফ্যামিলিতে ফোন করে বলে দেয় যে জিতিন আসলে একটি খারাপ লোক বলে, এবং এই কারণে জিতিনের বিয়ে হতে পারেনি, এবং এখন সে 22তম বার অ্যাটেম্প করতে চলেছে, এবং এখন তার বিয়ে ফিক্সড হয়ে গিয়েছিল। এরপরে আমরা লিউককে দেখতে পাই, যে নিজের এক্স গার্লফ্রেন্ড জেসির কাছে যাচ্ছিল। সে আসলে তার কাছে ব্রেকআপ করার জন্যই যাচ্ছিল, কিন্তু যখন সে তার কাছে পৌঁছে যায় তখন সে জেসির সামনে ক্ষমা চাইতে শুরু করে দেয়। সে বলতে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা আবার একসাথেই থাকবো। কিন্তু এই যাওয়ার মধ্যে জেসি বলতে থাকে যে তোমার উপরে আসলে সিরিয়াল কিলারের আরোপ লেগেছে, এই জন্য আমি তোমার সাথে থাকতে পারি না। এমনকি এই জায়গার মধ্যে লিউ জেসির সাথে খারাপ ভাবে কথা বলছিল, যেটিকে দেখার পর জেসি বলতে থাকে যে আমি তো এখন তোমার সাথে কখনোই থাকতে পারি না, এই জন্যই তুমি এখন আমার কাছ থেকে চলে যেতে পারো। এরপরে রেগে গিয়ে লিউক এই জায়গা থেকে চলে যায়। এরপরে আমরা শ্রীকুমার অর্থাৎ ওই সিরিয়াল কিলারকে দেখতে পাই, যে আসলে বাচ্চাদেরকে
হরর স্টোরি শোনাচ্ছিল এবং এই স্টোরিকে শোনার পর অনেক বাচ্চারাই কাঁদতেও শুরু করে দেয়। এরপরে জাসি যখন নিজের ঘরের মধ্যে পৌঁছে যায় তখন আমরা জানতে পারি যে আজকে হলো জাসির বার্থডে। এই জন্য তার ঠাকুমা এবং বাবা মিলে তার জন্য একটি কেক কেউ নিয়ে এসেছিল। এখানে জেসির ঠাকুমা জেসিকে একটি বার্থডে গিফট কে দেওয়ার চেষ্টা করছিল। ওই স্পেশাল গিফটটি আসলে একটি পেপার স্প্রে ছিল। ঠাকুমা বলতে থাকে এই শহরের মধ্যে সিরিয়াল কিলার ঘুরছে, এই জন্যই আমি চাই তুমি নিজের রক্ষাকে নিজেই করো বলে। লিউকো আসলে জানতো আজকে হলো জেসির বার্থডে, এই জন্য সে আজকে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল। কিন্তু এই জায়গার মধ্যে জেসি তাকে কোন রকম রেসপন্স দেয়নি, এই জন্যই লিউক এই জায়গা থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এর আগে আমরা একটি বৃদ্ধাশ্রমকে দেখতে পাই যেখানে একটি ছেলে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে এসেছিল। ওই ছেলেটি আসলে যে লোকটিকে এখানে ছাড়তে এসেছিল তার নাম হলো কেসেবা। এই কেসেবা বুড়ো মানুষটি খুবই বেশি পরিমাণে দুষ্টু, এমনকি সে খুবই বড় ঠাড়কিও। এই কথাটিকে তার ছেলে এখানের ওনারকে বলছিল। যে বাসের মধ্যে আসলে আরবি কাজ করে থাকে ওই বাসকে ব্যবহার করে জেসি আসা যাওয়া করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অজয় রামচন্দ্র যে আসলে সিরিয়াল কিলারকে না খুঁজে সে নিজের পেট ডগ ফাগরুকে খোঁজার চেষ্টা করছিল। এরপরে সিরিয়াল কিলার শ্রীকুমার নিজের নেক্সট টার্গেটকে সিলেক্ট করে নেয় যে আসলে একটি বুড়ো মানুষ ছিল, এমনকি সে খুবই বেশি অসুস্থও ছিল। শ্রীকুমার ওই বুড়ো মানুষটিকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং সে ওই জায়গার মধ্যে তাকে খুবই খারাপ ভাবেই মারে এবং সে তাকে গাছের মধ্যেই ঝুলিয়ে দেয় এবং সে তার মুখের মধ্যে কলাকে ঢুকিয়ে দেয়। এটিকে দেখার পর পুলিশেরা সিরিয়াল কিলারের উপর 10 লক্ষ টাকার নগদকে লাগিয়ে দেয়। কিন্তু এখানে শ্রীকুমার অর্থাৎ বানানা কিলার এই জায়গার মধ্যেও থেমে থাকতে পারছিল না। সে এখনো আসলে অনেকগুলো মানুষকে মারতে চায়। এখন আসলে তার টার্গেট ছিল কেশবা নামক একটি বুড়ো মানুষ যাকে আসলে তার ছেলে কিছু সময় আগেই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল। কেশবার আসলে অ্যাস্থামা রয়েছে, কিন্তু এরপরেও সে নেশা করে থাকে এবং সে ডিসাইড করে নিয়েছিল সে আশ্রমের মধ্যে থাকবে না, এই জন্যই সে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই আমরা এই জায়গার মধ্যে ফাকরুকে দেখতে পাই যে আসলে কেসবার সাথেই সময়কে কাটাচ্ছিল। সময় করে কেসবা এই জায়গা থেকে পালিয়ে যায় এবং এই জায়গার মধ্যে ফাকরু তার পেছন পেছন আসছিল, এই জন্য সে তাকে একটি অটোর সাথে বেঁধে দেয়। এখান থেকে পালিয়ে যাওয়ার পর কেসবা সোজা একটি বারের মধ্যে পৌঁছে যায়। ওখানে তার সাথে দেখা হয় শ্রীকুমারের সাথে। শ্রীকুমার আসলে এই জায়গার মধ্যে কেসবাকে খোঁজার চেষ্টা করছিল আসলে কেসবা কোথায় চলে গিয়েছে, কারণ শ্রীকুমার কেসবাকে সব জায়গার মধ্যেই খুঁজে নিয়েছিল, কিন্তু সে কোন জায়গার মধ্যে কেসবাকে খুঁজে পায়নি, কারণ সে তো আসলে আশ্রমের মধ্যে পৌঁছে গিয়েছিল। কেসবা এই জায়গার মধ্যে খুবই বেশি মদকে খেয়ে নেয় এবং সে নেশার মধ্যে এসে গিয়ে এখানে টিভিকেও ভেঙে দেয়, যার ফলে এখানের লোকেরা কেসবাকে মারতে শুরু করে দেয়। কিন্তু এই জায়গার মধ্যে শ্রীকুমার তাকে বাঁচিয়ে নেয় এবং সে ওই বারের ওনারকে টিভির টাকাকেও দিয়ে দেয়। এরপরে শ্রীকুমার কেসবাকে নিজের সাথে নিয়ে চলে যেতে থাকে, কিন্তু কেসবা আসলে খুবই বেশি মদকে খেয়ে নিয়েছিল এবং তার চলাফেরাও আসলে ঠিক মতো ছিল না। যখন সে বাসের মধ্যে বসেছিল তখন সে আরবির সাথে খারাপ ভাবে কথা বলতে শুরু করে। সে আসলে তার বাবাকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে, কিন্তু আরবি আসলে নিজের বাবাকে খুবই সম্মান করে। রাত হয়ে যাওয়ার জন্য এখানের মধ্যে থাকা সমস্ত প্যাসেঞ্জাররাই ওই বাস থেকে নেমে পড়ে, শুধুমাত্র কয়েকজন প্যাসেঞ্জারই বাসের মধ্যে বসেছিল। তখনই এই জায়গার মধ্যে কেসবা জেসিকে খারাপ খারাপ জায়গায় কাজ করতে শুরু করে দেয়, যেটিকে দেখার পর জেসি খুবই রেগে যায় এবং সে এই জায়গার মধ্যে কেসবার মুখের পর পেপার স্প্রেকে ছড়িয়ে দেয়। কিন্তু কেসবার আসলে অ্যাস্থামাও ছিল, এই জন্য এই পেপার স্প্রে যখন তার মুখের মধ্যে চলে যায় তখন তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে এবং এই শ্বাসকেই না নেওয়ার জন্য কেসবার এই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়। কিন্তু আমরা এই জায়গার মধ্যে শ্রীকুমারকেও দেখতে পাই যে আসলে সুযোগের জন্য অপেক্ষা করছিল কেসবা আসলে কখন একা থাকবে এবং সে সময় করে তাকে মেরে দিবে। কিন্তু শ্রীকুমার আসলে কেসবাকে মারার আগেই এখানে জেসি কেসবাকে মেরে দেয়। এখন বাসের মধ্যে শুধুমাত্র কয়েকজনই প্যাসেঞ্জার ছিল, যেমন কন্ট্রাক্টর আরবি, ড্রাইভার জিতেন, শ্রীকুমার এবং জেসি। বাস ড্রাইভার জিতেন আসলে চাইছিল সেই বাসকে পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে যাবে, কারণ এটি আসলে
এক প্রকারের ক্রাইম এবং সেই ক্রাইমের মধ্যে যুক্ত হতে চায় না। তার আসলে বিয়ে হতে চলেছে 16ই ডিসেম্বর এবং সে আর চায় না যে তার বিয়ে ভেঙে যাক বলে। কিন্তু শ্রীকুমার আসলে এটিকে চায় না, কারণ তারা যদি পুলিশ স্টেশনের মধ্যে পৌঁছে যায় তাহলে এটিও হতে পারে যে পুলিশরা আসলে তাকে ধরে নিবে। এই জন্য সে জিতেন এবং আরবিকে বলতে থাকে যে আমরা যদি পুলিশ স্টেশন পৌঁছে যাই তাহলে এই মেয়েটির জীবন খারাপ হয়ে যাবে, এমনকি তার ফিউচার পুরোপুরি ভাবে খারাপও হয়ে যাবে। জেসিও আসলে এই জায়গার মধ্যে খুবই বেশি কাঁদছিল। এই জন্য এখানে শ্রীকুমার বলতে থাকে যে আমি এই মেয়েটির কান্নার মুখকে আর দেখতে পাচ্ছি না, আমি আসলে এই বুড়োটিকে একাই লুকোনোর চেষ্টা করব। আসলে শ্রীকুমার এই মানুষটিকে নিজের স্টাইলে মারতে চেয়েছিল, কারণ সে একটি সিরিয়াল কিলার। যখন বাস এখান থেকে চালু হয়ে যায় তখনই বাসের সামনে লিউক এসে যায়। লিউক আসলে এই জায়গার মধ্যে জেসির সাথে কথা বলতে চায়। সে এখানে জেসিকে বলতে থাকে তুমি আমার কলকে ওঠাচ্ছ না, এমনকি তুমি আমার সাথে কথা বলতেও চাচ্ছ না। কাল সে আসলে অন্য একটি শহরে পৌঁছে যাবে, এই জন্য আমি তোমার সাথে শেষবারের জন্য কথাকে বলতে চাই। কিন্তু জেসি এই জায়গার মধ্যে কাঁদতে শুরু করে দেয়। এই দৃশ্যকে দেখার পর লিউক খুবই বেশি রেগে যায়। সেখানে মনে করতে থাকে কেউ আসলে এই বাসের মধ্যে জেসির সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য সে সবার সাথে লড়াই করতে শুরু করে এবং সে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে জেসির সাথে কে খারাপ ব্যবহার করেছে। তখনই জেসি লিউককে বলে দেয় যে আমার জন্য এই বুড়ো মানুষটি ভুলবশত মারা গিয়েছে। এটিকে শোনার পর লিউকও পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। লিউ এখানে জানতে পারে যে শ্রীকুমার আসলে এই বুড়ো মানুষটিকে নিজের মতো ভাবে লুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লিউক আসলে এই আইডিয়াটিকে একটু মাত্র পছন্দ করেনি। লিউক এখানে বলতে থাকে তুমি কেন এত বড় রিস্ককে নিতে চাও। লিউক আসলে ওই লোকটির উপর খুব আগে থেকে সন্দেহ করতে থাকে আসলে শ্রীকুমার কেন এত বড় রিস্ককে নিতে চাচ্ছে। তখনই শ্রীকুমার বলতে থাকে সে শুধুমাত্র মনুষ্যত্ব দেখাচ্ছে এবং সেই মেয়েটির সাহায্য করতে চায়। তখনই লিউক বলতে থাকে আমরা যদি ফাঁসি তাহলে সবাই একসাথেই ফাঁসবো। এই জন্যই তারা কেসবার বডিকে কবরস্থানে নিয়ে যেতে থাকে। যখন তারা কবরস্থানের মধ্যে পৌঁছে যায় তখনই একটি ডাইনি তাদের দিকে আসতে শুরু করে, কিন্তু আমরা এখানে জানতে পারি যে এখানে আসলে একটি মুভির শুটিং চলছে। এই জন্যই তারা এই জায়গার মধ্যেই লুকিয়ে যায় এবং এই জায়গার মধ্যে একটি মুভির শুটিং চলছিল। যখন ওই মুভির প্রত্যেকটি ক্রু ওই জায়গা থেকে চলে যায় তখন তারা আবার ওই কবরস্থানের মধ্যে পৌঁছে গিয়ে কেসবার ডেড বডিকে কবর দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পাই শ্রীকুমার নিজের মোবাইলকে ব্যবহার করে এখানের প্রত্যেকটি ফটোকেই তুলে নিতে থাকে। এরপরে তারা এই জায়গার মধ্যে একটি মারা যাওয়া মানুষের কবরকে খুঁড়ে নেয় এবং ওই বক্স থেকে বেরিয়ে পড়ে টবিনো থমাস, যে মালয়ালম ইন্ডাস্ট্রির খুবই বড় একটি সুপারস্টার। যার পরে তারা কেসবার বডিকে ওই বক্সের উপরেই শুইয়ে দেয়। তখনই আরবি দেখতে পায় তার বুকের মধ্যে যে চিহ্নটি রয়েছে সেম টু সেম তার বুকের মধ্যেও ওই চিহ্নটি রয়েছে। এটিকে দেখার পর কেসবা বুঝতে পেরে যায় যে এটি হলো তার আসল বাবা। এরপরে সে এই জায়গার মধ্যে কাঁদতেও শুরু করে দেয়, কারণ আরবি নিজের বাবাকে খুবই ভালোবাসতো। এরপরে এই ফ্ল্যাশব্যাকের একটি সিনকে দেখানো হয় যখন আরবি এবং কেসবা মেলার মধ্যে একটি ট্যাটুকে বানিয়ে নিয়েছিল এবং তারা দুজনে মিলে সেম ট্যাটুকেই বানিয়েছিল, কিন্তু ওই মেলার মধ্যেই আরবি হারিয়ে গিয়েছিল এবং তার বাবা তাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই আরবি নিজের বাবা কেসবাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সে কখনোই তাকে আর খুঁজে পায়নি এবং সে আসলে তাকেই চিন্তা করে কাঁদতে থাকে। এরপরেই কেসবার পকেট থেকে কিছু নেশার পদার্থকে পাওয়া যায়, যেগুলোকে সেবন করে নেওয়ার পর লিউকি আসলে নেশার মধ্যে পড়ে যায়। এখানেই আরবি বলতে থাকে সে এমন ভাবে নিজের বাবার সৎকারকে করবে না, সে আসলে নিজের রীতিকে ফলো করে নিজের পিতার অন্তিম সংস্কারকে করতে চায়, যার জন্য আসলে সবাই মেনেও গিয়েছিল। এর ফলে তারা সবাই মিলে আবার কেসবার বডিকে বাসের মধ্যেই ঢুকিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কেসবা হারিয়ে যাওয়ার জন্য বৃদ্ধাশ্রমের ওনার অজয় রামচন্দ্রকে এখানে ডেকে নেয় এবং যখন অজয় রামচন্দ্র সিসিটিভি কে চেক করতে থাকে তখন অজয় সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতে পায় এখানে কেসবার সাথে তার পেট ডগ পাকড়ুও রয়েছে। এখানেই আজের জন্য এই কেসটি এখন পার্সোনাল হয়ে যায়। এখানে বাসের মধ্যে যখন সবাই একসাথে ছিল এখানে শ্রীকুমার এখনো বলতে থাকে কেসবার বডি যেন তারা তাকে দিয়ে দেয়। এখানে সবাই আসলে শ্রীকুমারের মজাক উড়াতে থাকে। তখনই শ্রীকুমার রেগে গিয়ে নিজের ব্যাগ থেকে
হাতুড়িকে বার করে নেয় এবং সে বলতে থাকে যেই সিরিয়াল কিলারকে পুরো দুনিয়ার লোকেরা এখন খোঁজার চেষ্টা করছে সেই সিরিয়াল কিলার আসলে আর কেউ নয় বরং আমি হলাম সেই লোকটি এবং এখন কেসবার ডেড বডিকে আমাকে দিয়ে দিবে, নাহলে আমি তোমাদের সবাইকেই মেরে দেব। কিন্তু তখনই আমরা দেখতে পাই আজকে চিলড্রেন্স ডে ছিল, এই জন্য সমস্ত বাচ্চারা বাসের মধ্যেই ঢুকে পড়ে কারণ তাদের বাস এখানে খারাপ হয়ে গিয়েছিল। কিছু সময় পরেই ওখানের মধ্যে থাকা সমস্ত বাচ্চারা ওখান থেকে চলে যায়। এই জায়গার মধ্যে জিতেন সবাইকে বলতে থাকে যে আমাদের আসলে এই বাসকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া উচিত, কিন্তু তখনই এই জায়গার মধ্যে শ্রীকুমার বলতে থাকে তোমরা আসলে এই কাজটিকে করতে পারবে না, কারণ আমার কাছে কিছু এমন জিনিস রয়েছে যেগুলোকে দেখার পর তোমরা অবাক হয়ে যাবে। সেখানে নিজের মোবাইলকেই বাইরে বার করে নেয় এবং সে বলতে থাকে তোমরা যখন কবরস্থানের মধ্যে কেসবার ডেড বডিকে পোঁতার চেষ্টা করছিলে তখনই আমি অনেকগুলো ফটোকে ক্লিক করে নিয়েছিলাম এবং আমি যদি এই সমস্ত ফটোগুলোকে পুলিশ স্টেশনের মধ্যে পাঠিয়ে দিই তাহলে তোমাদের সবাইকেই তো আসলে জেলে যেতেই হবে। কিছু সময় পরেই ওই বাসের মধ্যে পুলিশরা এসে যায় যারা আসলে কেসবাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু জিতিন এবং আরবি বলে দেয় যে তারা আসলে এই লোকটিকে কোথাও দেখেনি। কিন্তু তখনই শ্রীকুমার লুকিয়ে লুকিয়ে কেসবার ডেড বডিকে এই জায়গা থেকে নিয়ে পালিয়ে যায়। এটির সম্বন্ধে কেউই আসলে কিছুকে বুঝতে পারেনি। এখানে আসলে সবাই মনে করছিল যে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখনই এখানে লিউক বলতে থাকে যে এখানে একটি প্রবলেম রয়েছে। কেসবাকে আসলে যে জ্যাকেটটিকে পরানো হয়েছে ওটি আসলে আমার জ্যাকেট এবং ওই জ্যাকেটের মধ্যেই আমার ফটো রয়েছে। এখন কেসবাকে শ্রীকুমার নিজের প্যাটার্নের মধ্যে মারবে, কিন্তু সে অবশ্যই ওই জ্যাকেটকে আর বাইরে পার করবে না এবং এখন হয়তো আমরা সবাই ধরা পড়ে যাব। কিন্তু তখনই এই জায়গার মধ্যে জেসি রেগে যায় এবং সে লিউকের উপর চেল্লাতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে তুমি কেন আমার পেছনে পড়ে থাকো, আমি তো আসলে তোমাকে মানা করে দিয়েছি কিন্তু এরপরেও তুমি আমার জীবনের সাথে খেলা করে থাকো। টাইগার এসআই যখন কেসবাকে খোঁজার চেষ্টা করছিল তখনই একটি বাচ্চা টাইগার এসআই কে বলে দেয় যে আমি তো আসলে এই বুড়ো লোকটিকে দেখেছি, এই লোকটি তো আসলে ওই ছেলেটির সাথে ছিল যার চুল তো আসলে সোনালী কালারের ছিল। এই বাচ্চাটি আসলে সেই বাচ্চাদের মধ্যে একজন ছিল যারা আসলে বাসের মধ্যে এসে গিয়েছিল এবং যখন টাইগার এসআই জানতে পেরে যায় লিউকের কাছেই আসলে কেসবা রয়েছে তখন তারা মনে করতে থাকে লিউকি আসলে সিরিয়াল কিলার। এই জন্যই পুলিশেরা ওয়ান্টেড নামক একটি পোস্টারকে বার করে দেয় লিউকের নামকে করে এবং তার উপরেই 10 লক্ষ টাকার নগদকেও রেখে দেওয়া হয়। এরপরে লিউক এখন বুঝতে পেরে যায় তার এখন বাঁচা সম্ভব নয়, এই জন্য সে এই জায়গার মধ্যে জেসিকে বলতে থাকে পুলিশ এই জায়গার মধ্যে যে কোনো সময়ের মধ্যেই এসে যেতে পারে এবং আমি চাই এই আরবগুলো যাতে আমার উপরেই এসে যায় যাতে তুমি এই জায়গা থেকে বেঁচে যেতে পারো। আমি তো আসলে তোমার জন্য কিছুই করিনি, কিন্তু আজকে প্রথমবার এবং শেষবারের জন্য আমি তোমার জন্য কিছু করতে চাই। এরপরে জেসি, আরবি এবং জিতেন এই জায়গা থেকে চলে যায় এবং এই জায়গার মধ্যে লিউক পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখন এই জায়গার মধ্যেই ফাকরু এসে যায় এবং যেহেতু সে ওয়ান্টেড ফাকরুর ফটোকেও দেখেছিল এই জন্য সে রামচন্দ্রের কাছে কল করে দেয়। সে তাকে ফাকরুর সম্বন্ধে সবকিছুই বলতে থাকে, তোমার কুত্তা আসলে এই জায়গার মধ্যেই রয়েছে এবং তাড়াতাড়ি তুমি এই জায়গা থেকে তাকে নিয়ে যাও, কারণ সে ভরসা করতে পারছিল না যে পুলিশ কখন এসে তাকে তুলে নিয়ে যাবে বলে। এরপরে ফিল্ম শুটিং করা লোকেরা আবার ওই জায়গার মধ্যে এসে যায় এবং তারা নিজের ড্রোনকে ব্যবহার করে ওই মুভিকে শুট করতে থাকে, কিন্তু তখনই লিউক ড্রোনের সাহায্যে দেখতে পায় যে শ্রীকুমার আসলে কেসবার ডেড বডিকে নিয়ে কোনো একটি অজানা জায়গার দিকে চলে যাচ্ছে। তখনই সে খুব তাড়াতাড়ি জেসির কাছে কল করে দেয় এবং সে বলতে থাকে শ্রীকুমার কেসবার ডেড বডিকে একটি জঙ্গলপূর্ণ খালি জায়গার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটির সম্বন্ধে সে আর কিছু বলার আগেই এখানের ফিল্ম শুটিং করা লোকেরা লিউকের সম্বন্ধে জানতে পেরে যায় লিউক তো আসলে একটি ওয়ান্টেড বলে, এমনকি তার উপরে 10 লক্ষ টাকার পুরস্কারও রয়েছে। এই জন্যই তারা সবাই মিলে তাকে ধরে নেয়, কিন্তু ধীরে ধীরে লিউকের সম্বন্ধে সবাই জানতে পেরে যাচ্ছিল, এই জন্যই সবাই লিউকের পেছনে পড়ে গিয়েছিল। তখনই আমরা এই জায়গার মধ্যে অজয় রামচন্দ্রনকে দেখতে পাই যেখানে লিউককে ধরার জন্য এসে গিয়েছিল এবং এখন তাদের মধ্যে ফাইটও শুরু হয়ে গিয়েছিল। সে আসলে লিউককে পুলিশকে দিবে এবং সে নিজের কাছে 10 লক্ষ টাকাকেও রেখে দিবে, কিন্তু তখনই লিউক পেট ডগ ফাকরুর উপর একটি হাতুড়িকে নিয়ে মারবে বলে দেয় এবং সে বলতে থাকে তোমরা যদি আগে যাওয়ার চেষ্টা করতে থাকো তাহলে সে এই জায়গার মধ্যেই
ফাকরুকে মেরে দিবে এবং আমার পেছনে আসার চেষ্টাও তোমরা করো না। এরপরে লিউক ওই খালি জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে শ্রীকুমার উপস্থিত ছিল। শ্রীকুমার এই জায়গার মধ্যে নিজের স্ট্র্যাটেজিকে ব্যবহার করে কেসবাকে মারার চেষ্টাই করছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই এই জায়গার মধ্যে লিউক এসে গিয়েছে এবং সে ফুল কনফিডেন্সের সাথে শ্রীকুমারকে বলছিল তোমার কাহিনী আজকে এই জায়গার মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই শ্রীকুমার আসলে তো একটি সাইকো কিলার এবং সে লিউককে খুবই খারাপ ভাবে মারতে থাকে। শ্রীকুমার এখানে লিউককে এতটাই খারাপ ভাবে মারতে থাকে যে যার ফলে লিউক এই জায়গার মধ্যে আত্মারা হয়ে যায়। শ্রীকুমার এই জায়গার মধ্যে লিউককে পুরোপুরি ভাবে মেরে দিতে চলেছিল। শ্রীকুমার এই জায়গার মধ্যে লিউককে দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয় এবং যখন লিউক মারাই যেতে যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই জিতেন নিজের বাসকে নিয়ে এখানে এসে গিয়েছে আরবি এবং জেসিকে এখানে নিয়ে। তারা তো এখানে লিউককে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তারা শ্রীকুমারের হাত থেকে বাঁচবে কিভাবে? কারণ শ্রীকুমার খুবই ভয়ানক। সে আরবি এবং জিতেনকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং সে তাদেরকে খুবই খারাপ ভাবে আত্মারা করে দেয়। তখনই জেসি নিজের পকেট থেকে পেপার স্প্রেকে বাইরে বার করে নেয় এবং সে সেটিকে শ্রীকুমারের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপরে তারা শ্রীকুমারকে মেরে দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয়। যেমন ভাবে আরবি চাইতো তার বাবার অন্তিম সংস্কার হোক, তেমন ভাবে কেসবাকে এই জায়গার মধ্যে জ্বালিয়ে তাকে তার অন্তিম আগুনও দিয়ে দেয়। এরপরে তারা এই জায়গা থেকে চলেও যায়। তখনই আমরা দেখতে পাই শ্রীকুমারের হাত পুরোপুরি ভাবে বাঁধাও ছিল না, এই জন্য সে নিজের হাতকে খুলে নেয় এবং সে জ্বলতে থাকা বডিকে অর্থাৎ কেসবার বডিকে ওই চিতা থেকেই বাইরে পার করে নেয় এবং এখন সে নিজের প্যাটার্নের সাহায্যে তাকে মারতে চলেছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই সমস্ত পুলিশরা এখানে এসে গিয়েছে এবং ফাকরুকেও অজয় রামচন্দ্রন পেয়ে গিয়েছিল এবং এখানে পুলিশের হাতে শ্রীকুমার অর্থাৎ বানানা কিলার পুরোপুরি ভাবেই ধরা পড়ে যায় এবং লিউক আগে থেকেই শ্রীকুমারের পকেট থেকে ওই মোবাইলকে বাইরে বার করে নিয়েছিল যেখানে আসলে তাদের সবার ফটো উপস্থিত ছিল। এর আগে আমরা দেখতে পাই আরবি যখন নিজের কাজের মধ্যে আবার কামব্যাক করছিল তখনই সে এই জায়গার মধ্যে কয়েকটি লোককে দেখতে পায় যাদের ছাতির মধ্যে ওই সমস্ত ট্যাটুগুলোই ছিল যেটি আসলে কেসবার ছাতির মধ্যে ছিল, এমনকি আরবিরও ছাতির মধ্যে ছিল। এটিকে দেখার পর সে বুঝতে পেরে যায় কেসবা আসলে তার বাবা ছিল না, কারণ এই ট্যাটুটি অনেক মানুষের কাছেই রয়েছে এবং এর সাথেই এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মারনামাস মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।